রাত 12টা। নিশুতি রাতের নিস্তব্ধতায় বেলকনির চেয়ারে নিঃশব্দে বসে আছে কথা। উদাস ভঙ্গিতে অপলক তাকিয়ে আছে দূরের অন্ধকারে। যেন সেখানে আয়াজের নামক কোনো পুরুষের ছায়া খুঁজে ফিরছে সে। সময় অনেক গড়িয়ে গেছে, তবুও আয়াজের কোনো খোঁজ নেই। কথা বহুবার ফোন করেছে আজকে, কিন্তু আজ একবারও ধরেনি। কথার বুকটা কেমন করে ভারী হয়ে উঠছে অজানা এক আশঙ্কায়। কথা এখন প্রতিনিয়ত নিজের অস্তিত্ব ভুলে গিয়ে তার প্রতিটি ভান্নাতেই শুধু আজকেই আঁকড়ে ধরে আছে। এখন তার মন, তার হৃদয়, তার প্রতিটি নিঃশ্বাসে কেবল একজনই, এবং সে হলো আজ। কথা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বেলকনি ছেড়ে ঘরের ভেতর প্রবেশ করল। নিস্তব্ধ ঘরজুড়ে যেন তার অপেক্ষার ভার জমে আছে। ঘরের দেয়ালে ঝুলে থাকা ঘড়ির কাঁটার দিকে চোখ যেতেই কথার বুকটা কেমন কেঁপে উঠল। এখন রাত ঠিক 12টা। সময়ের হিসেব দেখে কথার ভেতরটা কেমন করে উঠল। এক অজানা আশঙ্কা, না বলা এক কষ্ট তাকে গ্রাস করতে শুরু করলো। আজ তো কখনো এত দেরি করে না। তবে আজ কেন? কোথায় সে? সে ঠিক আছে তো? এই প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে কথার মনে, অথচ কোনোটারই উত্তর খুঁজে পাচ্ছে না সে। কথা ধীর পায়ে ঘর থেকে বের হলো এবং সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। কথা সারা ড্রয়িং রুম জুড়ে পায়চারি করে যাচ্ছে। অপেক্ষা তার আজের বাড়ি ফেরার। কথার পায়চারি করা এক সময়ে থেমে গেল কলিং বেলের শব্দে। কথা বুঝতে পারল আজ এসে পড়েছে। অভিমান ও ভারাক্রান্ত মন নিয়ে কথা দরজার হাতলে হাত রাখল এবং দরজা খুলে দিল। দরজা খোলার পর মুহূর্তেই কথার সামনে ভেসে উঠল আয়াজের ক্লান্ত আদরখানা। কথা অভিমানী চোখে তাকিয়ে রইল আয়াজের পানে। আজ কি বুঝল তার ময়না বউয়ের অভিমান? হয়তো বুঝল। আজ মুখে ক্লান্তিময় হাসি ঝুলিয়ে কথার উদ্দেশ্য বলে উঠল, এই অধমকে কি সারা রাত বাহিরে দাঁড় করিয়ে রাখবেন মিসেস আজ খান? আয়াজের সম্বোধন শুনে কথা মাথা নিচু করে ফেলল। এরপর হঠাৎই আছড়ে পড়ল আয়াজের বুকে। আজ ঘুণাক্ষরে কল্পনা করেনি তার ময়না বউয়ের এখন আচরণ। সে তো ভেবেছিল দেরি করে বাড়িতে আসার অপরাধে তাকে না সারারাত বাড়ির বাহিরেই কাটাতে হয়। আজ কথাকে বুকে চেপে ধরেই ধীর পায়ে বাড়িতে প্রবেশ করল এবং এক হাত দিয়ে কথাকে আগলে ধরে অন্য হাত দিয়ে দরজা আটকে দিল। অতঃপর কথাকে কোলে তুলে নিয়ে তাদের ঘরের উদ্দেশ্যে অগ্রসর হলো। আর কথা, সে আজের বুকে চুটি করে তার মাথা এলিয়ে আঁকড়ে ধরে রাখল আজের কাঁধ। আজ কথাকে নিয়ে ঘরে প্রবেশ করল এবং বিছানায় কথাকে শুয়ে দিয়ে কথার উপর ঝুঁকে পড়ল। কথা অভিমানী চোখে আয়াজের পানে তাকিয়ে রইল। আর আজ মুখে মৃদু হাসি নিয়ে তাকিয়ে রইল তার অভিমানী বউয়ের পানে। আজ কথার দুগাল আগলে ধরে নরম কণ্ঠে বলে উঠল, খুব অভিমান হয়েছে বুঝি এই অধমের উপর? ব্যাস, আজের এখন কথাটুকুই যথেষ্ট ছিল কথার অনুভূতিগুলো চোখের পানি হয়ে বয়ে যাওয়ার জন্য। কথা আজের কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠল। কথার কান্নায় কোনো শব্দ নেই, শুধু আছে আবেগ, অভিমান এবং অভিযোগ। আজ কথাকে থামালো না, কাঁদতে দিল তার ময়না বউকে। কিছুক্ষণ পর কথার কান্না থেমে গেল, কিন্তু কান্নার ফলে তৈরি হওয়া হেঁচকি থামেনি। কথার আরও একবার অভিমান হলো আজ নামক পুরুষের উপর। কেন অভিমান হবে না? কথা পুরুষটির সামনে কান্না করছে আর সেই পুরুষটি কি করছে? সে শুধু তাকিয়ে আছে। একবার ও কথাকে থামালো না সে। আজ হয়তো কথার মনের অভিব্যক্ত বুঝতে পারল। সে কথাকে কিছু না বলে মুখ বুজালো কথার হারে। আজের এখন স্পর্শে কথা কেঁপে উঠল। কথা তার কাঁপা কাঁপা হাতটা আজের চুলের ভাঁজে রাখল। আজ কিছুক্ষণ সেভাবে পড়ে রইল। অতঃপর আজ মুখ উঠিয়ে কথার পানে তাকালো এবং ধীর কণ্ঠে বলে উঠল, আমার জীবনটা খুবই ছন্নছাড়া ছিল কথা। সবকিছু এলোমেলো, অগোছালো ছিল, যেন একটা বিশৃঙ্খল গল্প। সেই জীবনে হঠাৎই তোমার আগমন হলো। তোমাকে পেয়ে আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি তোমাকে আগলে রাখার, যেমন করে আগলে রেখেছি আমার শ্বাস প্রশ্বাসকে। কিন্তু আমার এই বিশৃঙ্খল জীবনে তোমাকে টেনে আনতে চাই না কথা। তাই তো দিন রাত এক করে নিজেকে গুছিয়ে নিচ্ছি তোমার জন্য, আমাদের জন্য। আমি চাই এমন এক জীবন গড়তে যেখানে তুমি থাকবে শান্তিতে, আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে। যাতে জনম জনম ভর তোমাতে আমি মেতে থাকতে পারি। এই দূরত্ব, এই অপেক্ষা সব তারই অংশ ময়না বউ। আর কিছুটা সময় সহ্য করে নাও না বউ, কথা দিচ্ছি সব গুছিয়ে নেব। আর তখন তোমাকে কোনো অভিযোগের সুযোগ দেব না। তখন শুধু তুমি, আমি আর আমাদের ভালোবাসায় ভরা পৃথিবী থাকবে। আজের উচ্চারিত প্রতিটি ধ্বনি কথার মনের গভীরে প্রবেশ করল। ইস,
এভাবে ওকেও বুঝি অভিমান ভাঙায়। এভাবে অভিমান ভাঙালে ওই মানুষটার প্রতি কি আর কোনো অভিযোগ থাকা উচিত? একদমই না। এমনই কথার অভিমানগুলোও আকাশের মেঘের মতো বিলীন হয়ে গেল। এখনো কি আমার উপর আপনার অভিযোগ রয়েছে মিসেস আজ খান? আজের এখন সম্বোধনে কথার মুখে স্মিত হাসি ফুটে উঠল। কথা স্মিত হেসে মাথা নাড়িয়ে বুঝালো তার আর কোনো অভিযোগ নেই। আজ বুঝতে পারল তার ময়না বউয়ের অভিব্যক্ত কথাগুলো। আজ এবার তার মুখটা কথার কানের কাছে নিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, বউ, সারাদিন অনেক পরিশ্রম করেছি। শরীরটা ভীষণ ক্লান্ত, তার সাথে মনটাও হালকা বিষণ্ণ। এই ক্লান্তি দূর করতে তোমাকেই চাইব। তোমার আদর, তোমার স্পর্শ, তোমার স্নেহের শান্তি খুঁজে পাই আমি। দিবে কি আমাকে সেই শান্তিটুকু? এটা জোর নয়, বলতে পারো এটা এই অধমের ছোট্ট একটা আবদার, তার বউয়ের স্পর্শ পাওয়ার জন্য কিছু বাহানা। কথা বুঝতে পারল আজের মনের অভিব্যক্ত। সে আলতো হাতে আজকে জড়িয়ে ধরল। আর আজ সে বুঝতে পারল তার বউ তাকে অনুমতি দিয়ে দিয়েছে। আজ কথার অনুমতি পেয়ে আর অপেক্ষা করল না। সে তার ময়না বউকে মুড়িয়ে নিল তার ভালোবাসার চাদরে। কানাডায়, তোকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আশা করি মন থেকে প্রশ্নগুলোর উত্তর দিবি। আরিয়ান তখন বৃষ্টিকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে এসেছিল। আরিয়ান একজন ডক্টর, তাই তার খুব বেশি সময় লাগেনি বৃষ্টির জ্ঞান ফেরানোর জন্য। বৃষ্টির জ্ঞান আসতেই সে দেখতে পায় সে খাটে শুয়ে আছে আর আরিয়ানের তার পাশেই মাথা দুপাশে চেপে ধরে বসে আছে। বৃষ্টির তার দুর্বল শরীর নিয়ে কোনোমতে উঠে বসে। বৃষ্টির সাড়া পেয়ে আরিয়ান তাকায় বৃষ্টির পানে। বৃষ্টি মাথা নিচু করে বসে রইল। সে আজ একটা বেশ বর্ষর কাণ্ড করে ফেলেছে, তা সে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। হয়তো আজ সে বেশি সাহস দেখিয়ে ফেলেছে। কিন্তু আজকের দিনটা তার জীবনে খুবই জরুরি ছিল। বৃষ্টির ভাবনার মাঝে আরিয়ান উক্ত কথাটি বলে ওঠে। বর্তমান। বৃষ্টি হালকা ডোক গিলে মাথা নিচু করে বলে উঠল, জি দিব। আরিয়ান একটা লম্বা শ্বাস নিয়ে বলে উঠল, আমার মনের কতটা জায়গা জুড়ে কথার বসবাস, তা জানিস তুই? উদ্ধৃতি চিহ্ন। বৃষ্টি হালাক মাথা নাড়িয়ে বলে উঠল, হ্যাঁ জানি। আরিয়ান বৃষ্টির উত্তর শুনে আগের ভঙ্গিতে বলে উঠল, আমার মনে তোকে দেওয়ার মতো কোনো জায়গা অবশিষ্ট নেই, তাও জানিস তুই? বৃষ্টি আগের ন্যায় মাথা নাড়িয়ে বলে উঠল, হ্যাঁ জানি। ভবিষ্যতে তোকে হয়তো বা মনের এক কোনো জায়গা দিতে পারি, কিন্তু কথাকে কখনোই মন থেকে মুছে ফেলতে পারবো না, এটা মানিস তুই? জি মানি। পারবি এমন একজনের সাথে জীবন কাটাতে যার হৃদয়ে তুই ব্যতীত পর নারীর বসবাস? পারবি এমন একটা সংসার সাজাতে যেই সংসারে ভালোবাসা থেকে দায়িত্বটা বেশি থাকবে? পারবি এমন সংসার সাজাতে যেখানে আমার স্পর্শে হয়তো তুই ভালোবাসা খুঁজে পাবি না? পারবি এমন সংসার সাজাতে যেখানে ভালোবাসা শব্দটি নামমাত্র থাকবে? মেনে নিতে পারবি এসব? আরিয়ানের এমন কথা শুনে বৃষ্টি কেঁপে ওঠে। তার হৃদয়ে বেজে উঠল ভালোবাসাহীন সংসার। কিন্তু বৃষ্টি বিশ্বাস করে একদিন সে তার ভালোবাসার জোরে আরিয়ানকে ভালোবাসতে বাধ্য করবে। তখন আরিয়ানের মনে কথার পরিবর্তে শুধু আর শুধুমাত্র বৃষ্টি থাকবে। বৃষ্টি কাঁপা গলায় বলে উঠল, হ্যাঁ পারব। আমি শুধু আপনাকে চাই। আমি চাই আপনার নামের পাশে আমার নামটা আজীবন গেঁথে থাকুক। আমি চাই আপনার ওই বুকে শুধু আমার অধিকার থাকুক। আমি চাই রোজ সকালে ঘুম থেকে উঠে আপনার আদরখানা দেখার অনুমতি শুধু আর শুধুমাত্র আমার হোক। আমি আমি শুধু আপনাকে চাই। আপনাকে পেতে হলে যদি সারা জীবন ভালোবাসাহীন সংসার করতে হয়, তাহলে আমি তাতেও রাজি। আরিয়ান বৃষ্টি কথাগুলো শুনল। তাকিয়ে রইল বৃষ্টির মুখপানে। ভেবে চলল কিছু। আরিয়ান বেশ কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, বিয়ে করবি আমায়? আমি কিন্তু আগে থেকেই তোকে সাবধান করে দিলাম, ভবিষ্যতে এ নিয়ে আমি কোনো অভিযোগ চাই না। আরিয়ানের বাকি কথাগুলো বৃষ্টির কানে ঠিক মতো পৌঁছালো না। তার কানে শুনে একটা ধ্বনি ভেসে চলছে আর তা হলো, বিয়ে করবি আমায়? বৃষ্টি আর নিজেকে সামলাতে পারল না। আছড়ে পড়ল আরিয়ানের বুকে। মনের সকল আবেগ মিশিয়ে কেঁদে উঠল সে। আর আরিয়ান, সে ধরল না বৃষ্টিকে, না থামালো। সে যেন অনুভূতিহীন এক মানব, যার মধ্যে কোনো অনুভূতিরা লুকোচুরি করছে না। তার মানে আপনি আমাদের সাহায্য করবেন না আব্বা? না। কিন্তু কেন? জামশেদ ভাই কি আপনার ছেলে না? মায়া হচ্ছে জামশেদ ভাইয়ের জন্য। সে এখন জেলে আব্বা। এখন আপনি ছাড়া তাকে কেউ জেল থেকে ছাড়াতে পারবে না। আফসানা খানের এই কথায় তার বাবা করিম চৌধুরী রেগে উঠলেন।
গলায় তেজ নিয়ে বলে উঠলেন, না জামশেদ আমার সন্তান না। ও কখনোই আমার সন্তান হতে পারে না। আর না তুমি আর তোমার বড় বোন আমার সন্তান। আমার ঘৃণা হয় নিজের উপর যে আমি তোমাদের লালন পালন করেছি। তোমরা যে কতটা নিকৃষ্ট তা মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় আমার। তোমার ভাই তো হচ্ছে 15 বছর বয়স থেকে খুন খারাপি, নেশার সাথে লিপ্ত। কি করিনি আমি ওকে ভালো করার জন্য? বলো কি করিনি? আর তোমরা দুই বোন, তোমরা নিজ স্বার্থে অন্যের সংসার ধ্বংস করেছ। এইসব ছেলে মেয়েদের পরিচয় দিতে ঘৃণা হয় আমার। চলে যাও আমার চোখের সামনে থেকে তোমরা। আর আজকের পর থেকে মনে করবা তোমাদের বাবা মৃত। তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। চলে যাও। এই বয়সে এত উত্তেজিত হয়ে করিম চৌধুরীর বুকে ব্যথা উঠে গেছে। সে ধপ করে সোফায় বসে পড়লেন। করিম চৌধুরীর এমন অবস্থা দেখে তাকে ধরতে ছুটে আসতে নিলেন রাইমা এবং আফসানা খান। কিন্তু তার আগেই করিম চৌধুরী তাদের হাত দেখিয়ে থামিয়ে দিলেন এবং অতি কষ্টে বলে উঠলেন, চলে যাও তোমরা, চলে যাও আমার চোখের সামনে থেকে। তোমাদের দুজনকে আমি সহ্য করতে পারছি না। রাইমা খান এবং আফসানা খান আজ সকালে এসেছিলেন তাদের বাবার কাছে জামশেদ চৌধুরীর হয়ে সাহায্য চাইতে। কিন্তু করিম চৌধুরীর এক কথা, সে কোনো খুনিকে সাহায্য করবেন না। রায়াম খান এবং আফসানা খান ভারাক্রান্ত মন নিয়ে বেরিয়ে পড়লেন তাদের বাবার বাড়ি থেকে। দিনটা আজ শুক্রবার। আজ জামশেদ চৌধুরীকে কোর্টে উঠানো হবে। এই দিনটা আজের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে আজ তার বেশ কাজ রয়েছে। সে সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। শুক্রবারে কি এমন কাজ আছে যার জন্য আজ বাড়িতে থাকবে না? সেই কথা আজকে জিজ্ঞেস করেছিল। আজ কথার প্রশ্নের জবাবে বলেছে, আজ তার কার্যালয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে। কার্যালয়ে কাজ আছে শুনে কথা আর আজকে সন্দেহ করেনি। এখন বেলা 11টা। সিলেটের প্রায় প্রতিটি টিভি চ্যানেলে আজ যেন একটাই খবর ঘুরে ফিরে আসছে। অবৈধ নেশাদ্রব্য ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া বিশিষ্ট শিল্পপতি জামশেদ চৌধুরীকে 1 মাসের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। উক্ত খবরটি যেন বাতাসের সাথে উড়ে বেড়াচ্ছে আশেপাশে। চারিপাশে শুধু জামশেদ চৌধুরীকে নিয়েই মন্তব্য হচ্ছে। বিকেল 5টা। কথার আরও একটি দিন কাটল আজ বিহীন। কথা সারাদিন বাড়ির এদিক ওদিক ছোটাছুটি করে কাটিয়েছে। এরই মধ্যে কথার মনে বাসনা জেগেছে সে ওই তালা ঝুলানো ঘরের রহস্য উদ্ঘাটন করবে। যেই ভাবা সেই কাজ। কথায় আছে না যে, মানুষের ধর্ম হলো নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া। কথার ক্ষেত্রে ও ঠিক তেমনটাই হয়েছে। কথা বিকেলের দিকে বাড়ির সকল সার্ভেন্টদের ছুটি দিয়ে দিল, যেন সে সহজেই কাজটা করতে পারে। অতঃপর কথা স্টোর রুম থেকে একটা হাতুড়ি নিয়ে আসলো। যেহেতু তার কাছে চাবি নেই সেহেতু তালা খোলার একমাত্র উপায় হলো তালাটা ভাঙা। কিন্তু কথার মাথায় তখন এটা আসেনি যে আজ যদি জেনে যায় এই ব্যাপারে তখন কি হবে। কথা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তালার উপর হাতুড়ি দিয়ে আঘাত করতে শুরু করলো। বেশ কিছু আঘাতের পর কথা তালাটা ভাঙতে সক্ষম হলো এবং কথার মুখে ফুটে উঠল প্রাপ্তির হাসি। কথা তালা এবং হাতুড়িটি মেঝেতে রেখে দরজার ছিটকিনিতে হাত রাখবে। কথা দরজার ছিটকানিটা খুলে আলতো হাতে দরজাটা ধাক্কা দিল। এতেই দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। কথা বেশ দুরু বুক নিয়ে পা বাড়ালো ঘরের ভিতর। কথা ঘরে প্রবেশ করেই বেশ অবাক হলো। কারণ ঘরটা বেশ সুন্দর করে গোছানো। ধুলোবালির কোনো বালাই নেই ঘরের মধ্যে। কথা এই ভেবে কুল পাচ্ছে না যে, এই ঘর তো সবসময় তালাবদ্ধ থাকে। তাহলে ঘরটা এত পরিষ্কার কিভাবে? কথা ঘুরে ঘুরে ঘরটা দেখছিল। কথা বুঝতে পারল এটা কোনো মেয়ের ঘর। ঘরে একটা খাট, একটা আলমিরা, একটা ড্রেসিং টেবিলে, একটা বুক সেলফ আর একটা পড়ার টেবিল রয়েছে। ড্রেসিং টেবিলে মেয়েলি জিনিসপত্র। না না, কোনো মেকআপের সরঞ্জাম না। আছে কয়েকটা চুলের তুলি ও কয়েকটা চুলের কাঁকড়া। কথা ভেবে পাচ্ছে না কোন মেয়ে এই রুমে থাকতো। সে এখন কোথায়? আজের সাথে এই মেয়ের কি সম্পর্ক থাকতে পারে তা ভেবেই কথার বুকটা মোচড় দিয়ে উঠল। যত যাই হোক, কথা একজন স্ত্রী। তার এই মনোভাব হওয়াটা স্বাভাবিক নয় কি? কথা ঘুরে ঘুরে ঘরটা দেখতে লাগলো। আর তখনই তার নজর পড়ে দুটো জিনিসের উপর। এক হলো টেবিলের উপর একটা ডায়েরি, আর এক হলো দেয়ালের কিছু অংশ লাল কাপড় দিয়ে ঢেকে রাখা। কথা বেশ কৌতূহলী হয়ে দেয়ালের কাপড়টা সরানোর জন্য অগ্রসর হয়। কথা কাপড়টা সরানোর জন্য কাপড়টা হাত দিয়ে ধরে টান দিল।
আর তখন কথার চোখে এমন কিছু ভেসে উঠল যা দেখে কথা দু কদম পিছিয়ে গেল। দেয়ালে থাকা জিনিসগুলো দেখে কথার শরীর কাঁপতে লাগলো। কথা যেন নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছে না এসব কিছু। কথার মন বারবার একটা কথাই বলে যাচ্ছে, আমার নেতা সাহেব এমন না, সে কখনোই এগুলো করতে পারে না। রাত 8টা। আজ বেশ ফুরফুরে মেজাজে বাড়ির কলিং বেল চাপল। আজ তার জীবনের সবচেয়ে বড় একটা দিন ছিল। জয়ী হওয়ার পথ আর কিছুটা দূর মাত্র। আজ বেশ কয়েকবার কলিং বেল চাপল, কিন্তু ঘরের ওপাশ থেকে কেউ এলো না দরজা খুলতে। আজের বুকটা থপ করে উঠল। আজের কলিং বেলের এক চাপেই কথা হন্তদন্ত হয়ে এসে দরজা খুলে দিত। কিন্তু আজ, আজ কি হলো? আজ আর দেরি না করে তার প্যান্টের পকেট থেকে বাড়ির ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলল। আজ দরজা খুলে বাড়িতে প্রবেশ করতেই বেশ অবাক হলো। পুরো বাড়ি অন্ধকার, কোথাও কারো কেন সারা শব্দ নেই। আজের বুকটা এবার বেশ কাঁপতে লাগলো। সে হাত ছাড়ল কথার নাম নিয়ে। বউ, কোথায় তুমি? কথা, কথা। না, কথার কোনো সারা শব্দ নেই। চিন্তিত আজ দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। নিজের ঘরের সামনে এসে দেখতে পেল ঘরের দরজা খোলা এবং ঘরের ভেতরটা অন্ধকারে থাকা। বুকের ভেতর এক অজানা আশঙ্কা নিয়ে আজ ত্রিকুড়ি করে ঘরে ঢুকে পড়ল। অন্ধকারের দেয়াল হাতুড়ে সুইচ খুঁজে চাপ দিতেই কৃত্রিম আলোতে ঘরটা ঝলমল করে উঠল। কিন্তু ঘরে আজ কথার কোনো চিহ্ন পেল না। ঘরের সকল কোণা, ওয়াশরুম, বারান্দায় সব খুঁজে যখন কথাকে পাওয়া গেল না আজ তখন দিশেহারা। নিজেকে কেমন পাগল পাগল লাগলো তার কাছে। আজ ধপ করে খাটে বসে পড়ল। কিন্তু পর মুহূর্তেই আজের কিছু মনে হতে আজ ঘর থেকে বেরিয়ে গেল। লম্বা করিডোর পেরিয়ে একদম শেষে চলে এলো এবং দেখতে পেল সে যা অনুমান করেছিল তাই সঠিক। আজ একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের মধ্যে প্রবেশ করল। ঘরে প্রবেশ করে অন্ধকার ঘরে বাতি জ্বালালো। আর তখনই তার সামনে ভেসে উঠল কথার অবয়ব। কথা খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। মাথা তার নিচু করা, হাত দুটো দুপাশে খাট আঁকড়ে ধরে আছে। চোখ মুখ ফুলে আছে, মুখে কান্নাদের দাগ এখনো স্পষ্ট। আজ এতদিন যেই ভয় পাচ্ছিল, শেষ পর্যন্ত তাই হলো। আজ একবার কথার দিকে, আর পরবার দেয়ালে থাকা জিনিসগুলোর দিকে তাকালো। অতঃপর আজ একটা দীর্ঘশ্বাস ফেলে কথার পাশে গিয়ে বসল। কথা বুঝতে পারল আজের উপস্থিতি, কিন্তু এতে কথার ভাবভঙ্গি কিছুই পরিবর্তন হলো না। কথা, কি নরম ভালোবাসা মিশ্রিত ডাক। হয়তো আগে কথার আজের এই ডাক উপেক্ষা করার সাধ্য থাকত না। কিন্তু আজ, আজ পরিস্থিতি ভিন্ন। আজের ডাকে ও কথার ভাবমূর্তি পরিবর্তন হলো না। আজ তাকিয়ে রইল তার বউয়ের মুখ পানে। আর তাকাতেই তার বুকটা মোচড় দিয়ে উঠতে লাগলো। কান্না, বিষণ্ণতা মিলিয়ে কথার অবস্থা বেশ শোচনীয় দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ পর কথা আজের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে যায়। আজ তাকায় কথার দিকে। কথা অশ্রু মাখা চোখে, বিষণ্ণ মুখ নিয়ে কাপা কাপা হাতে আজের উদ্দেশ্যে ইশারা করল। এইসব সত্যি। আজ বুঝল কথার ইশারা, কিন্তু তবুও বলে উঠল, কোন সব? আজের গা ছাড়া ভাব। কথার মোটেও পছন্দ হলো না। সে হেঁটে দেয়ালের সামনে দাঁড়িয়ে দেয়ালে লেগে থাকা ছবিগুলোকে দেখিয়ে ইশারা করল। এগুলো। আজ নির্বিকার। আজের নীরবতা সব প্রমাণ করে দিল। কথা এখন সত্যি মেনে নিতে পারল না। গুমরে কেঁদে উঠল। দেয়ালে প্রায় 40-এর অধিক বিভিন্ন মানুষের ছবি টাঙ্গানো। সকলের অবস্থা বিভৎস, নৃশংস। কারো শরীর থেকে মাথা আলাদা করা, কারো মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া, আবার কারো হাত পা সব আলাদা করে এক জায়গায় রাখা। এবং সব ছবিতেই লাল মার্ক করা। এইসব ছবি আজের তোলা। জীবনে যতগুলো অপরাধীকে সে শাস্তি দিয়েছে তার সব প্রমাণ এখানে। এগুলো তাকে তৃপ্তি দেয়। তার ব্যথা, যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে সাহায্য করে। এই রুমটা আজের মায়ের। সে তার প্রেগনেন্সির পুরোটা সময় এই রুমেই কাটিয়েছে। তাই তো আজ এই রুমটাই বেছে নিয়েছিল। কথা কাঁদতে কাঁদতে আজের সামনে এসে দাঁড়ালো এবং ইশারা করল। খুন করেছেন? আজ চেয়ে রইল কথার কান্নারত মুখের দিকে। যদি বলি হ্যাঁ, আজের এই উত্তরটা কথাকে আরো ভেঙে দিল। তার নেতা সাহেব কাউকে খুন করবে? কি মানা যায়? কথার কান্নার বেগ আরো বেড়ে গেল। কেন করলেন? নিজ স্বার্থে। এই পাপ করতে একবার ও বুক কাঁপেনি? একদমই না। এতটা নিষ্ঠুর কিভাবে হলেন? এই দুনিয়া বানিয়েছে। না। কথা আর পারল না আজের এখন কঠিন ভাষা শুনতে। কথা ধপ করে ফ্লোরে বসে পড়ল এবং অঝরে কাঁদতে লাগলো। আজ থামল না কথাকে, না কথার পাশে গিয়ে বসল। সে দূর থেকেই নির্বিকার ভাবে তাকিয়ে রইল কথার দিকে।
কিছুক্ষণ পর কথা কান্নারত অবস্থায় উঠে দাঁড়ালো এবং অসহায় চোখে আয়াজের দিকে তাকিয়ে ইশারা করল। একবার, শুধু একবার বলে দিন এগুলো সব মিথ্যে। বলে দিন এই ছবিগুলো মিথ্যে, এই অভিযোগগুলো মিথ্যে। বলে দিন আপনি কাউকে খুন করেননি। আমি জানি, আমি জানি আমার নেতা সাহেব কখনোই এমন জঘন্য কাজ করতেই পারে না। আপনি তো আমার বিশ্বাস, আমার অহংকার। আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, সবকিছুর ভিত্তি আজ কাঁপছে নেতা সাহেব। আপনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম একজন পুরুষ। অনুগ্রহ করে এমনভাবে আমার অহংকারটা ভেঙে চুরমার করে দিবেন না। আমি যে সইতে পারবো না। দয়া করুন, দয়া করুন আমার উপর। শুধু একটা বার বলুন, এই সবটা মিথ্যে। আমি আমি কিছুতেই এইসব মেনে নিতে পারছি না। কথার প্রতিটি ইশারায় বলা অভিব্যক্তগুলো আয়াজের হৃদয়ে গিয়ে তীরের মতো বিচ্ছে। আজ নিজেকে সবথেকে জঘন্য একজন মানুষ মনে হচ্ছে। কথার যেই চোখে আয়াজের জন্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস দেখা যেত, আজ কথার সেই চোখে ভয়, বিশ্বাস ভাঙার যন্ত্রণা দেখতে পাচ্ছে আজ বসা থেকে উঠে কথার মুখোমুখি হয়ে দাঁড়ালো। আমি তোমাকে মিথ্যে আশ্বাস দিব না কথা। তুমি যা দেখছো এবং যা ভাবছো তা সবকিছুই দিন এবং রাতের মতোই সত্য। ব্যাস, আজের এইটুকু কথাই যথেষ্ট ছিল কথার হৃদয়টা চুরমার করে দেওয়ার জন্য। এতক্ষণ ক্ষীণ এক আশার আলো আঁকড়ে ধরে কথা তাকিয়েছিল আজের মুখ পানে। মনে মনে ভেবেছিল এখনই হয়তো আজ বলে উঠবে, এসব সবকিছু মিথ্যে বউ। তোমার নেতা সাহেব এমন কিছু করতেই পারে না। কিন্তু না, সে আশা আর পূর্ণ হলো না কথার। কথা বুঝতে পারছে না তার কি করা দরকার। যে আজের উপস্থিতি কথাকে শান্তি দিত, আজ সে আজের উপস্থিতি কথার বিষের ন্যায় লাগছে। কথা হিতাহিত জ্ঞান হারিয়ে দুহাত দিয়ে চোখ মুখ মুছল এবং শক্ত চোখে আয়াজের দিকে তাকিয়ে কঠোর ভঙ্গিতে বলে উঠল, আমি থাকব না আপনার সাথে। কথার এমন কথায় আজ বিরক্তিতে মুখ কুঁচকে নিল। সাথে সাথে কথার উপর বেশ রাগ হচ্ছে। কেন কথা জানতে চাইছে না যে আয়াজের এসব কিছু করার পিছনের কারণটা। না, তা না করে কথা সোজা ছাড়াছাড়িতে চলে গিয়েছে। আজ কথার দিকে তাকিয়ে গা ছাড়া ভাবেই বলে উঠল, তো আজের এমন গা ছাড়া ভাব দেখে কথা তেতে উঠল। তো তো আমাকে ডিভোর্স দিন, এখনই। হয় ডিভোর্স তো তোমার বাপ দাদার সম্পত্তি। আগের ভঙ্গিতেই সোজা কথায় বলেন, আমাকে কবে ডিভোর্স দিবেন? লাল শুক্রবার দিব। যাও ভাগো এখান থেকে। আজের গা ছাড়া কথাবার্তা শুনে কথার রাগ তুঙ্গে উঠে গেল। কথা দুপধাপ পা ফেলে বের হয়ে গেল ঘর থেকে। আর আজ একবার পুরো রুমে চোখ বুলিয়ে কথার পিছন পিছন বের হয়ে আসলো। কথা তাদের রুমে এসে আলমিরা খুলে লাগেজ বের করলো। আর একের পর এক তার পরনের জামা কাপড় এনে লাগেজ ভর্তি করা শুরু করলো। আর আজ সে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে এবং কথার কর্মকাণ্ড দেখে যাচ্ছে। কথা একবার আয়াজের দিকে তাকালো, দেখতে পেল আজ তাকে দেখে মিটিমিটি হাসছে। আয়াজের হাসি যেন কথার শরীরে আগুন ধরানোর জন্য যথেষ্ট ছিল। কথা এবার বেশ শব্দ করে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কথা তার কাজ সম্পূর্ণ করে লাগোজে দুই হাত দিয়ে বহু কষ্ট করে টেনে বাহিরে নিয়ে যেতে লাগলো। কিন্তু দরজার সামনে বাধা হয়ে দাঁড়ালো আজ। কথা রাগী চোখে আয়াজের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সরুন সামনের থেকে। আমি বের হব। আজ কিছুটা দুষ্ট মিশ্রিত হেসে কথার দিকে ঝুঁকে বলে উঠল, তা ম্যাডাম বের হয়ে কোথায় যাবেন? আমার জানা মতে তো আপনার স্বামীর এত সুন্দর বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। কথা অভিমানী চোখে আয়াজের পানে তাকালো। আমি আমার দাদুর কাছে চলে যাচ্ছি। আমার এই পৃথিবীতে কেউ না থাকলে ও আমার দাদু আছে। বুঝলেন? হুম, বুঝলাম। ব্যাপারটা আসলেই গুরুগম্ভীর। কিন্তু ম্যাডাম, ওই বাড়িতে টিকতে পারবেন তো? ওই টিকটিকি ও সরি সরি, আপনার ওই পুরনো প্রেমিককে এবং তার বউকে চোখের সামনে ঘুরঘুর করাটা সহ্য করতে পারবেন তো? কথা বুঝতে পারলো আজ আবরারের কথা বলছে। কথা তো এই 1 মাস আবরারের কথা ভুলেই গিয়েছিল। কারণ কথার মনে এখন আবরার নামে কোনো পুরুষই নেই। হ্যাঁ পারবো, এই কথার সহ্য ক্ষমতা সর্বদাই বেশি। তা নিশ্চয় জানেন আপনি। আলবাত জানি। কিন্তু আফসোস, আমার বউটা জানে না যে তার স্বামীর সহ্য ক্ষমতা কতটা কম। বউ ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। তাই ম্যাডাম, অনুগ্রহপূর্বক আপনার এই পুটলা পুটলি নিয়ে আবার ঘরের মধ্যে চলে যান। কথার এবার বেশ রাগ লাগছে আয়াজের কথায়।
একে তো সে অন্যায় করেছে, এখন আবার এত বড় বড় কথা বলছে। না, কথা আর নিজের রাগ সামলাতে পারল না। দুই হাতে মুঠো ভরে নিল আয়াজের চুল, আর নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে টেনে ধরল আয়াজের চুল। কথার হঠাৎ আক্রমণে আজ একদমই প্রস্তুত ছিল না। কথা আয়াজের চুল এমন ভাবে টেনে চলছে যেন মনে হচ্ছে আয়াজের সব চুল না উঠিয়ে আজ আর আয়াজের রক্ষে নেই। আর বেচারা আজ নিজের প্রাণপ্রিয় চুল বাঁচাতে কথার হাত ধরে টানাটানি করছে। আরে আরে, বউ আমার চুল ছাড়ো। আরে ব্যথা পাচ্ছি তো আমি। আরে কিছু হলে আমার মতো মাসুম বাচ্চার চুল ধরে টানাটানি করো কেন? কথা ছাড়ো প্লিজ, ব্যথা পাচ্ছি তো আমি। কিন্তু কথা আয়াজের সকল কথা উপেক্ষা করে আয়াজের চুল টানতে লাগলো। আজ বহু কষ্টে কথার থেকে নিজের চুল ছাড়িয়ে নিয়ে মাথা ছাড়ল। কথা তখন ও রাগে ফুঁসছিল। সে ভেবে পাচ্ছে না সে কি করে নিজের রাগ কমাবে। হঠাৎই কথার কিছু মনে হতেই কথা কোমরে শাড়ির আঁচল গুজে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজে চলল। আয়াজের চুলের গোড়া বেশ ব্যথা করছে। তাই সে এক হাত দিয়ে নিজের চুলে হাত বুলাতে বুলাতে কথার কর্মকাণ্ডের পর্যবেক্ষণ করছে। কথার ঘরের এদিক ওদিক ছুটল কাঙ্ক্ষিত জিনিসের আশায়, এবং পেয়ে ও গেল সেই কাঙ্ক্ষিত জিনিসটা। কথা জিনিসটা হাতের মুঠোয় নিয়ে আয়াজের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আজ কথার হাতের জিনিসটা দেখে থতমত খেয়ে গেল। আজ এবার কথার দিকে আরেকবার কথার হাতে থাকা জিনিসটার দিকে তাকাচ্ছে। কথা ডান হাতের মুঠোয় শলার ঝাড়ু নিয়ে অগ্নি দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে আছে, এবং পরমুহূর্তে কথা হাতে শলার ঝাড়ু নিয়ে তেড়ে গেল আয়াজের দিকে। বেচারা আজ তার বউয়ের এমন রূপ দেখে এবং তার বউয়ের হাতের ঝাঁটার বাড়ি থেকে বাঁচতে ছুটে চলল সারা ঘরমায়। আয়াজের পিছন পিছন কথাও ছুটল ঝাঁটা নিয়ে। আয়াজ দৌড়াতে দৌড়াতে বলতে লাগলো, বউ, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। নিজের স্বামীকে কেউ শলার ঝাড়ু নিয়ে তাড়া করে? বউ, আমার লক্ষ্মী সোনা, আমাকে সব কিছু বিশ্লেষণ করার সুযোগটা তোহ দিবা নাকি? কথা ওই অবস্থাতেই ইশারা করল। বিশ্লেষণ করতে দিব? হ্যাঁ দিব তোহ। আগে কোটা ঝাঁটার বাড়ি খাবেন, তারপর বিশ্লেষণ কইরেন। আমাকে এত বড় ধোঁকা কিভাবে দিলেন? একবার অবু কাঁপল না? এত বড় কলিজা হয়ে গিয়েছে আপনার। আজ আপনার কলিজা যদি ছিঁড়ে না নিয়েছি তাহলে আমার নাম ও মিসেস আজ খান না বলে দিলাম। এইভাবেই দুজন সারা ঘরময় দৌড়াতে লাগলো। কিন্তু কথা তবুও আজকে ধরতে পারল না। বেশ কিছু সময় পর কথা ক্লান্ত হয়ে বিছানায় ধপ করে বসে পড়ল এবং হাঁপাতে লাগলো। আর ওই দিকে আজ ও হাঁপাতে হাঁপাতে ফ্লোরের দেয়াল ঘেঁষে বসে পড়ল। মানে এগুলো ভাবা যায়? এমপি আজ খান তার বউয়ের ঝাঁটার বাড়ির ভয়ে এতক্ষণ ছুটাছুটি করছিল। আজ বিয়ের পর মাঝে মাঝে নিজেকে চিনতে পারে না। এ যেন এক নতুন আয়াজের জন্ম। কথা চোখ তুলে তাকালো আয়াজের পানে। আর তখনই তার চোখে ভেসে উঠল তখনকার ওই নৃশংস ছবিগুলো। কথা এবার ডুকরে কেঁদে উঠল। সে কিছুতেই মানতে পারছে না যে তার নেতা সাহেব কাউকে খুন করতে পারে। আজ কথার কান্না দেখে বসা থেকে উঠে দাঁড়ালো এবং ধীর পায়ে হেঁটে কথার সামনে গিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কথার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। কথা ছাড়াতে চাইল তার হাত আয়াজের হাত থেকে, কিন্তু আজ বেশ শক্ত করে ধরে রাখলো কথার হাত দুটো। আজ এবার কথার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে উঠল, আমাকে বিশ্বাস করো বউ। কথা কান্না করা অবস্থায় মাথা নাড়িয়ে সাইজ জানালো, তাহলে একটা বার কি আমাকে আমার পক্ষ হয়ে কিছু বলার সুযোগ দেওয়া যায় না? কথা এবার কান্না থেমে থেমে নাক টেনে ইশারা করল, হ্যাঁ যায়। আজ কথার ইশারা বুঝতে পেরে স্মিত হাসল, এবং উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল, তাহলে চলো, তোমাকে আজ একটা জায়গায় নিয়ে যাব। সেখানে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কানাডা। নূতন দিন, নতুন সূচনা। বৃষ্টি তার ভার্সিটিতে ক্লাস শেষ করে মাত্র হোস্টেল এসেছে। বৃষ্টি ফ্রেশ হয়ে রুমে আসার পরপরই তার মোবাইলটা বেজে উঠল। বৃষ্টি মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেল আরিয়ান তাকে ফোন করেছে। ফোনে আরিয়ানের নামটা দেখে বৃষ্টির মুখে মুচকি হাসি ফুটে উঠল। বৃষ্টি হাসি মুখে ফোন রিসিভ করে কানে ধরল। আর তখনই আরিয়ান ওপাশ থেকে বলে উঠল, আজ দেখা করতে পারবি? তোর সাথে আমার বেশ গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ পারবো, তুমি শুধু বলো আমায় কোথায় আসতে হবে। তুই এক কাজ কর, তুই রাত 8টার দিকে হোস্টেলের বাহিরের অপেক্ষা করিস, আমি এসে তোকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এই বলে বৃষ্টি খুশি মনে ফোন রেখে দিল। আর ভাবতে লাগলো আরিয়ান তাকে কি এমন গুরুত্বপূর্ণ কথা বলবে। নূপুর। নূপুর। উদ্ধৃতি চিহ্ন। নূপুর সাহিল ও ইমনের ঘরে তাদের সাথে লুডো খেলছিল।
আর তখনই আবরার তার ঘর থেকে নূপুরকে ডাকতে থাকে। আবরারের ডাক শুনে সাহিল বিরক্তি নিয়ে বলে উঠে, ওই যে শুরু হয়ে গিয়েছে ভাইয়ার ডাকাডাকি। এই ভাইয়াটার জন্য শান্তিতে লুডুও খেলতে পারি তোমার সাথে ভাবিপু। নূপুর ও সাহিলের কথায় সায় জানিয়ে বলে উঠে, ঠিক বলেছ, তোমার ভাইয়ার মাথার সব কয়টা তার ছেঁড়া। তাই তো সব সময় আমাদের খেলার সময় এমন বাগড়া দেয়। তুমি কিছু বলতে পারো না ভাইয়াকে ভাবিপু। ইমন। নূপুর উদাস ভঙ্গিতে বলে ওঠে, কি আর বলবো বলো, তোমার ভাই যে জমের মতো ব্যবহার করে। মাঝে মাঝে তো মন চায় তাকে ধরে উগান্ডা পাঠায় দেই। নূপুরের এমন কথা শুনে সাহিল আর ইমন হাসতে শুরু করলো। নূপুর ও ওদের দেখাদেখি হেসে দিল। কিন্তু তাদের এখন হাসাহাসি বেশিক্ষণ থাকলো না। তখনই কারো গম্ভীর কণ্ঠ তাদের কানে এসে পৌঁছালো। কে কাকে উগান্ডা পাঠাবে? সাহিল, ইমন, নূপুর চোখ ঘুরিয়ে দেখতে পেল দরজায় আবরার দুই হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। পরনে তার কালো টি শার্ট ও ট্রাউজার। আবরারকে দেখে সাহিল, ইমন, নূপুর একে অন্যের দিকে ভয়ে ভয়ে তাকালো। নূপুরের বোকা বোকা হেসে বলে উঠল, আরে আপনি আপনি অফিস থেকে কখন আসলেন? আবরার ঘরে প্রবেশ করতে করতে বলে উঠল, সে তোহ এসেছি অনেকক্ষণ হলো। তোহ আপনারা কাকে উগান্ডা পাঠানোর পায়তারা করছিলেন? নূপুর বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল, কই কাউকে না তোহ, আপনি মনে হয় ভুল শুনেছেন। আবরার নূপুরের কথা শুনে নূপুরের দিকে এগোতে এগোতে দুষ্ট হেসে বলে উঠল, ও আচ্ছা তাই নাকি, আমি ভুল শুনেছি। সাহিল এবং ইমনের দিকে তাকিয়ে, এই বিচ্ছু, তোরা দুইটা তোদের চোখ বন্ধ কর। আবরারের কথা শুনে নূপুরের জান যায় যায় অবস্থা। আর ওই দিকে সাহিল বলে ওঠে, কেন ভায়া, চোখ বন্ধ করব কেন? সাহিলের এমন বোকা বোকা কথা শুনে ইমন সাহিলের গায়ে একটা চাপড় মারল আর মিনমিনিয়ে বলে উঠল, ব্যাটা গাধা কোথাকার, এই জন্যই তোর গার্লফ্রেন্ড নাই। ভাই যা বলেছে তা কর। ব্যাটা উজবুক কোথাকার। উদ্ধৃতি চিহ্ন। ইমনের এমন কথা শুনে সাহিল বুঝতে পারল ঘটনাটা কি। তাই সে তাড়াতাড়ি করে তার দুই হাত দিয়ে তার চোখ দুটো ঢেকে নিল। ইমনের সাথে সাহিলও একই কাজ করল। আবরার এবার নূপুরের দিকে এগিয়ে নূপুরকে কোলে উঠিয়ে নিল এবং নূপুরের কানে ফিসফিস করে বলে উঠল, ঘরে চলো প্রাণ, তারপর তোমাকে বুঝাচ্ছি কে কাকে উগান্ডা পাঠাবে। রাত 9টা, আজ এবং কথা দাঁড়িয়ে আছে আদিত্যপুর গণকবরস্থান এর বাহিরে। কথা এই ভেবে পাচ্ছে না যে আজ তাকে এখানে কেন নিয়ে এসেছে। মেয়েদের কবরস্থানে যাওয়া নিষিদ্ধ, তাই কথা কবরস্থানের বাহিরে দাঁড়িয়ে আছে। আর তার সাথে আজও। বেশ কিছুক্ষণ পর আজ নীরবতা ভেঙে বলে উঠল, ওই দেখো কথা, ওই কবর দুটো হচ্ছে আমার খুবই প্রিয় দুই মানুষের। কথা অবাক চোখে আয়াজের দিকে তাকালো। আয়াজের প্রিয় মানুষ মানে? কথা জানে না আয়াজের পরিবারে কে কে আছে বা ছিল। কারণ কথা যখনই আয়াজের পরিবার নিয়ে আয়াজকে কিছু জিজ্ঞেস করত তখনই আয়াজ কথা ঘুরিয়ে নিত। আর আজ সে বলছে ওই দুই কবর তার কাছের মানুষের। অতঃপর আবারও কিছুক্ষণ নীরবতার পর আজ কবর দুটির দিকে তাকিয়ে বলে উঠল, সেই দুই প্রিয় মানুষ হচ্ছে আমার মা এবং আমার দাদু। আমার মা ছিলেন এক অদম্য সাহসী নারী। সে তার জীবনের প্রতিটা পদে ধুকে ধুকে বেঁচেছেন। মৃত্যুর আগেও তিনি আমার জন্য রেখে গেছেন এক অমূল্য সম্পদ, একজন বিশ্বস্ত অভিভাবক যার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও ভালোবাসা আর যত্নের বিন্দুমাত্র ঘাটতি ছিল না তার আচরণে। আমার বলা না বলা প্রতিটি কথা সে বুঝে নিত। আর সে হলো আমার দাদু, সাইফ খান। দাদু সবসময় চেষ্টা করত আমি যেন আমার বাবা মায়ের কথা ভেবে কষ্ট না পাই। প্রচণ্ড ভালোবাসত সে আমাকে। কিন্তু তবুও দিন শেষে বাবা মায়ের একটা কমতি থেকে যেত। কোনো কিছু দ্বারা সেই কমতি আমি পূর্ণ করতে পারতাম না। আমি কখনো আমার মাকে দেখিনি। আমার জন্মের কিছুক্ষণ পরই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। হয়তো কয়েক মুহূর্তের সান্নিধ্য পেয়েছিলাম তা, হয়তো মায়ের উষ্ণ শরীরের একটুখানি স্পর্শও পেয়েছিলাম। তারপর তারপর নিঃশেষ শূন্যতা। আজ 30 বছর পার হয়ে গেছে। এই 30 বছরের প্রতিটি রাত আমি শুধু মায়ের স্নেহের স্পর্শ পাওয়ার আশায় ছটফট করে গিয়েছি। আমার বুকের ছটফটানি, আমার কান্না, সে সকল কিছুর সাক্ষী শুধু আমি নিজে। আজ কথাগুলো বলে কিছুক্ষণ থামল। এক নজর কথার পানে তাকালো। কথা মনোযোগ দিয়ে আয়াজের কথাগুলো শ্রবণ করে যাচ্ছিল। আজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে আগের ন্যায় কবরের পানে তাকিয়ে বলে উঠল, আমার মা ওর জীবনের সবথেকে বড় ভুল কি ছিল জানো কথা? আমার মায়ের জীবনের সবথেকে বড় ভুল ছিল এক কাপুরুষকে ভালোবাসা।
যেই কাপুরুষ নিজের কাপুরুষদের জন্য আমার মাকে বিয়ে ঠিকই করেছিল, কিন্তু তার পরিবারের কাছে সেই বিয়ের স্বীকৃতি দেয়নি। এই চরম সত্য গোপন করে রেখেছিল সকলের কাছ থেকে। দাদুর কাছে শুনেছিলাম, আমার মা নাকি বেশ নরম স্বভাবের ছিল। বলতে পারো এই দুনিয়ার জন্য কিছুটা বোকা, সহজ সরল। তাই তো আমার মা সবাইকে খুব সহজেই বিশ্বাস করে নিত। আমার মায়ের জীবনে ভালোবাসার বেশ কমতি ছিল, কারণ আমার মা অনাথ ছিল। সে তার জীবনে কারোরই ভালোবাসা পায়নি, না তার পরিবারের, আর না আমার বাবা নামক কাপুরুষের। আমার মায়ের প্রতি ওই কাপুরুষের ভালোবাসা এতটাই ঠুনকো ছিল যে একজন এসে আমার মায়ের ছবি দিয়ে নকল ছবি বানিয়ে দিল, আর সেও তা বিশ্বাস করে নিল আর ছেড়ে দিল আমার মাকে। একবার ও ভাবল না যে সে ছাড়া এই দুনিয়ায় আমার মায়ের যাওয়ার কোনো জায়গা নেই। আমি তখন আমার মায়ের গর্ভে ছিলাম। তখন আমার বয়স ছিল সবে 1 মাস। আমার মা তার ভিতরের অস্তিত্বটা নিয়ে কতবার যে ওই বাবা নামক কাপুরুষটির কাছে গিয়ে ভালোবাসার ভিক্ষা চেয়েছিল। কতবার, শুধু আর শুধু মাত্র আমার ভবিষ্যতের জন্য। ওই ওই কথাটা বলতে গিয়ে আজ আটকে যাচ্ছে। বুকটা ভীষণ পুড়ছে তার। চোখগুলো অশ্রু দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। কথা আজের পাশে দাঁড়িয়ে আজের কষ্টগুলো অনুভব করে যাচ্ছে। তার চোখে ও অশ্রুরা ভিড় করছে। আমার মা ওই বাবা নামক কাপুরুষটার পা ধরে কতবার যে আমার জন্য ভিক্ষা চেয়েছিল, কিন্তু ওই বাবা নামক কাপুরুষটির মন এক আনি ও গলেনি। টানা 2 মাস আমার মা এখানে ওইখানে ধাক্কা খেয়েছে এই আমাকে পেটে নিয়ে। ওই সময় আমার মা ভার্সিটির ছাত্রী ছিলেন। বয়স আর কত হবে, 19 হয়তো। আমার মা যেই বাড়িতে থাকতো সেই বাড়ির বাড়িওয়ালা আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বলেছিল আমার মায়ের পেটে অবৈধ সন্তান। কথার দিকে অশ্রু চোখে তাকিয়ে, কিন্তু বিশ্বাস করো কথা, আমি আমার মায়ের অবৈধ সন্তান না। বিশ্বাস করো। আবার কবরের পানে তাকিয়ে, 2টা মাস আমার মা এদিকে ওদিকে পথহারা পথিকের মতো ঘুরেছে। ক্ষুধার জ্বালায় রাস্তায় লাগানো পানির কল থেকে পানি খেয়ে পেট ভরেছে। মায়ের কাছে টাকা ছিল না। সে যেখানে যেখানে টিউশনি করে নিজের খরচ চালাতো, সেখানে সবাই তাকে বাহির করে দিয়ে দিয়েছিল। তাদের সকলের এক কথা, আমার মায়ের পেটের বাচ্চাটা নাকি জারজ, তাই তারা তাদের ছেলে মেয়েকে আমার মায়ের কাছে পড়াবে না। আমার মা ভার্সিটিতেও যেতে পারত না। বহু বাজে ছেলেরা আমার মাকে খারাপ প্রস্তাব দিত। আমার মা আমাকে নিয়ে সব কিছু সহ্য করে গিয়েছে কথা। আমার মা আমার মা আমাকে বাঁচাতে রাস্তায় ভিক্ষে পর্যন্ত করেছে কথা। কথাগুলো বলতে বলতে আজ নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না। হাঁটু গেড়ে বসে পড়ল। কথা আজকে এর প্রথম এভাবে ভেঙে পড়তে দেখল। কথা দ্রুত আজকে আগলে নিল। আজ তার পাশে ভরসার মানুষ পেয়ে জড়িয়ে ধরল কথাকে। কথা তার এক হাত আজের পিঠে রেখে আরেক হাত দিয়ে কথার মাথা বুলিয়ে দিল। আজ ডুকরে কেঁদে বলে উঠল, ওরা আমার মাকে বাঁচতে দেয়নি কথা। বাঁচতে দেয়নি আমার মাকে। ওরা আমাকে মা হারা করে দিয়েছে। দেখো আমার মা আজ কত শান্তিতে ঘুমিয়ে আছে। কিন্তু আমি কি করব কথা? আমি কিভাবে নিজেকে শান্ত করব? ওরা আমার মাকে এতটা কষ্ট দিল আর আমি এভাবে ওদের ছেড়ে দিব? এতটাই সহজ। কথাকে ছেড়ে কথার চোখের দিকে তাকিয়ে, আমি খারাপ হতে চাইনি কথা। এই দুনিয়া আমাকে খারাপ বানিয়েছে। আমি তো সাধারণ একটা জীবন চেয়েছিলাম। কিন্তু এই দুনিয়া আজ খানকে ভালো থাকতে দিল না। টেনে নিয়ে গেল ধ্বংসের দিকে। আজ তুমি যাদের ছবি দেখেছ, সেই লোকগুলোকে হলো তারা যারা আমার মায়ের মৃত্যুর কারণ। যতদিন না পর্যন্ত আমার মায়ের খুনের সম্পূর্ণ প্রতিশোধ নিতে না পারব, ততদিনে পর্যন্ত এই আজ খান থামবে না। এত সহজে ওই পাপীগুলোকে ছেড়ে দিব? উহু, একদমই না। কথা মনোযোগ দিয়ে শুনল আজের কথা। আজের অতীত সে এতটা বেদনাদায়ক, তা সে কখনো কল্পনাই করতে পারেনি। আজের আজকের অবস্থার জন্য পরিস্থিতি দায়ী। কথা নিজেকে শান্ত করে আজকে ইশারা করল, আমি জানি না আপনাকে কিভাবে সান্ত্বনা দিব। শুধু এতটুকু বলবো, যা হয়েছে তার মতো নিকৃষ্ট কিছু এই পৃথিবীতে নেই। কিন্তু উদ্ধৃতি চিহ্ন কিন্তু উদ্ধৃতি চিহ্ন কথা এবার ভয়ে ভয়ে আজকে ইশারা করল, কিন্তু এভাবে মানুষ হত্যা করা কি ঠিক? কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? ওইসব অপরাধীদের আইনের হাতে তুলে দিন। আজ বুঝল কথার ইশারা। তোমার কি মনে হয় আইন টাকার কাছে বিক্রি হয় না? কথা আজের কথা শুনে থতমত খেয়ে গেল। আইন ওদের শাস্তি দিতে পারবে না। ওরা ঠিকই বের হয়ে আসবে আইনের বাঁধন ভেঙে। আর আইন ওদের যা শাস্তি দিবে,
তাতে আমার মন করবে না। ওদের যা শাস্তি দেওয়ার আমি আজ খান দিব। কিন্তু এই বিষয় নিয়ে তোমার থেকে আমি কোনো উপদেশ চাই না, বুঝতে পেরেছ? আয়াজের এখন কথায় কথা বেশ কষ্ট পেল। আচ্ছা, সে তোহ মানছে আয়াজের সাথে যা হয়েছে তা নিকৃষ্ট বইকি আর কিছুই না। কিন্তু তাই বলে মানুষ খুন। কথা কিভাবে এগুলো মেনে নিবে? আয়াজ বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল, আশা করি তোমার সকল কৌতূহল মিটেছে। এখন আমাকে ছেড়ে যাওয়ার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো। একটা কথা মনে রেখো, আমি যেমনই হই না কেন, তোমাকে সেই আমার সাথেই থাকতে হবে। হয়তো আপোষে থাকবে, আর না হলে আমার জোরে। কথাগুলো বলে আজ গাড়িতে উঠে বসল। আর ওই দিকে কথা ভেবে চলছে তার ভবিষ্যৎ সম্পর্কে। আজের কথাগুলোতে কথার মনে বেশ ভালো প্রভাব ফেলেছে। কথা উঠে দাঁড়িয়ে গাড়িতে উঠে বসল। দৃষ্টি তার মাটিতে, চোখ তুলে তাকালো না আয়াজের দিকে। আয়াজ কথার এখন আচরণ দেখে আর কিছু বলল না। সে নির্বিকার ভাবে গাড়ি চালানো শুরু করলো। ওইদিকে কথার মনে একটা কথা ঘুরে চলছে যে আয়াজের বাবাকে। সে ভাবল এই বিষয়টা আয়াজকে জিজ্ঞেস করবে। কিন্তু পর মুহূর্তেই তার মধ্যে থাকা অভিমান জেগে উঠল। সে তার অভিমানকে প্রাধান্য দিয়ে আয়াজকে এই সম্পর্কে কিছুই জিজ্ঞেস করল না। কথা গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগল। প্রায় বেশ কিছুক্ষণ পর হঠাৎই কথার কিছু মনে পড়ে গেল। কথা ওই ঘরের মধ্যে ওই ছবিগুলো ছাড়া আরো একটি বস্তু দেখেছিল। আর তা হলো একটা পুরনো ডায়েরি। কথা ভাবছে সেই ডায়েরি হয়তো বা আজ অথবা আজের মায়ের হবে। কথা ভেবে নিল সে সেই ডায়েরিটা পড়বে, জানবে আসলে অতীতে কি কি হয়েছিল, কেন হয়েছিল। কানাডা, দেখ বৃষ্টি, আমি সোজাসাপটার কথা বলতে পছন্দ করি। তাই আজ সহজভাবে তোকে বলছি, ওই কিশোর কিশোরীদের মতো প্রেম আমার দ্বারা হবে না। আর আমি পারবো না তা করতে। আমি তোকে বলেছিলাম, আমি বিয়ে করব তোকে। তাই আমি চাচ্ছি না এই বিষয়ে কাজ ঝুলিয়ে রাখতে। আরিয়ান এবং বৃষ্টি বর্তমানে আরিয়ানের অ্যাপার্টমেন্টে অবস্থান করছে। আরিয়ান সোফায় বসে আছে এবং তার পাশের সোফায় বৃষ্টি। তাহলে তুমি কি করতে চাচ্ছ আরিয়ান ভাইয়া? আরিয়ান একটা লম্বা শ্বাস নিয়ে বলে উঠল, আমি খুব শীঘ্রই তোকে বিয়ে করতে চাচ্ছি। আর এই বিষয়ে আমি বাড়িতে সকলের সাথে কথা বলতে চাচ্ছি। আরিয়ানের কথা শুনে বৃষ্টির মন নেচে উঠল। তার এত বছরের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে। আরিয়ান এখন শুধু আর শুধু মাত্র তার। কিন্তু বৃষ্টির এই খুশি বেশিক্ষণ স্থায়ী রইল না। এর মাঝেই আরিয়ান বলে উঠল, তুই যদি আমাকে বিয়ে করতে চাস তাহলে আমার কিছু শর্ত আছে। হ্যাঁ বলো। আমি তোমার সব শর্ত মেনে নিতে রাজি আছি। ভেবে বলছিস তহ, পরে গিয়ে মতের পরিবর্তন করবি না তহ? একদমই না। আরিয়ান বৃষ্টির কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার প্রথম শর্ত হচ্ছে, আমার কাছে কখনোই ভালোবাসার দাবি রাখতে পারবি না। আমার মনে তোর জন্য কোনো জায়গা নেই। সেই জায়গাটা একান্তই কথার। দ্বিতীয় শর্ত হলো, সারা জীবন তোকে এমন একটা সংসার করতে হবে যেখানে ভালোবাসার ছিটেফোঁটা থাকবে না। না আমার কথায় ভালোবাসা খুঁজে পাবি না আমার স্পর্শে। তৃতীয় শর্ত, আমাকে কখনো অভিযোগ করতে পারবি না যে কেন তোর সাথে আমার এই অবিচার। কারণ তুই কিন্তু বুঝে শুনে অতল নদীতে ঝাঁপ দিতে চাচ্ছিস। বৃষ্টি শুনল আরিয়ানের শর্তগুলো। বৃষ্টি আরিয়ানের পানে তাকিয়ে মলিন হেসে বলে উঠল, আপনাকে আমি যতটুকু চিনি তা থেকে বলছি, আপনি কথাকে ভুলে থাকতে আমাকে বিয়ে করছেন তাই না? আর আপনার এখন শর্ত আমি ছাড়া আর কোনো মেয়ে মানবে না তাও জানেন আপনি। মূলত এই কারণগুলোর জন্যই আমাকে বিয়ে করা, তাই না আরিয়ান ভাইয়া? আরিয়ান বৃষ্টির কথা শুনে বৃষ্টির থেকে নজর ফিরিয়ে অন্য দিকে তাকালো। সে তুই যা মনে করিস, করতে পারিস। এখন শুধু এতটুকু বল তুই রাজি কি না? বৃষ্টি আগের ন্যায় আরিয়ানের মুখ পানে তাকিয়ে মলিন হেসে বলে উঠল, গহীন তৃষ্ণার্তের কাছে খোলা জল নিয়ে এসে বলছেন সে জল পান করবে কিনা। ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না আরিয়ান ভাইয়া? আরিয়ান বৃষ্টির কথায় কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠল, এমন হেয়ালি না করে সোজা উত্তর দে, আমায় বিয়ে করবি? হ্যাঁ কি না? হ্যাঁ, অবশ্যই করব। তাহলে বাংলাদেশ যাওয়ার জন্য তৈরি থাক। কিন্তু আমি এখানে আসলাম সবে মাত্র 1 মাস। এর মধ্যে কিভাবে? সেসব আমি বুঝে নিব। তুই শুধু সব কিছু গুছিয়ে রাখিস। আচ্ছা। আরিয়ান কিছু একটা ভেবে বলে উঠল, এত রাতে তোকে আর হোস্টেলে যেতে হবে না। এই ফ্ল্যাটে 2টো রুম আছে। তুই আমার পাশের রুমে থাকতে পারিস। কাল সকাল হলে চলে হোস্টেলে চলে যাবি।
আচ্ছা ঠিক আছে, এই বলে বৃষ্টি বসা থেকে উঠে দাঁড়ায় এবং ঘরের উদ্দেশ্য পা বাড়ায়। তখনই আরিয়ান পিছন থেকে বৃষ্টিকে জিজ্ঞেস করে, আবরারের সাথে কথা ভালো আছে তো?